যে ইঁদুর বিড়াল খেলায় মাতে তাতে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। আমরা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করছি সাধারণ একটা রিকশাও দেখতে পারে, কৃষকদের যাতে দেখতে পারে, বা সমাজের সবচেয়ে উচ্চবিত্ত লোকও দেখতে পারে। আমি শুধুমাত্র বিশ্বকাপটা আয়োজন করি নাই নির্দিষ্ট একটা সার্কেলের জন্য। আপনারা অনেকেই বলছেন যে ডিবির জন্য, ডিবির যে সিস্টেমে বাংলাদেশ হচ্ছে এখানেও আমরা প্রচুর দেখেছি ফর্ম ফিল আপ করে টাকা নিচ্ছে, ভুল তথ্য দিয়ে টাকা নিচ্ছে, লটারির জন্য টাকা নিচ্ছে। আমরা যখন লটারি করতাম তখন এই প্রশ্ন আসলে লটারিতে আমি টুটুল, আমি আমার মতন করে লোক দিয়েছি। আমরা দেখেছি কিছুদিন আগে প্লট দেওয়া হয়েছিল পূর্বাঞ্চলে। আমরা দেখেছি আপনার বইয়ের থেকে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে কম্পিউটারাইজ লটারি করার পরেও পত্র পত্রিকায় মিডিয়াতে বলা হয়েছে এটা নিয়ে কারচুপি করা হয়েছে। আমি নিশ্চিত লটারি করলেও বলা হয়তো এটা কারচুপি করা হয়েছে। নির্বাচন ইস্তিহারে ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ সাধন, আন্তর্জাতিক মান অর্জনের জন্য ব্যবস্থাপনার উন্নয়ন ও সুযোগ সুবিধা বাড়ানোর যে অঙ্গীকার করেছিল আওয়ামী লীগ তার ফল পাওয়া যায় ক্ষমতার প্রথম বছরেই। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিক দলকে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজিত করে নিজেদেরকে নতুন করে চেনায় টাইগাররা। পরের বছর ইংল্যান্ডে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের 5 রানে হারিয়ে টেস্ট খেলুড়ে সবকটি দেশের বিরুদ্ধে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আর অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে 4-0-তে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। টেস্ট খেলা কোন দেশের বিপক্ষে এমন সাফল্য এটাই প্রথম। ডিসেম্বরে ধরাশায়ী সফরকারী জিম্বাবুয়ে। এর পূর্বে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে স্পেশালাইজড কোচ এনেছিলাম। আমরা বোলিং কোচ এনেছিলাম, আমরা এনেছি, এখন আছেন। আমরা ফিল্ডিং কোচ আছে, ফিজিওথেরাপিস্ট আছে, ট্রেনার আছে, কোচটা আছে। ফুটবলে আমরা হয়তো তেমন আমরা সাফল্য পাইনি, কিন্তু আমাদের সবসময় কিন্তু বিদেশি কোচ ছিল। আমাদের হকিতে ছিল। আমরা কিন্তু এই জায়গাটা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি যাতে প্রশিক্ষণের ব্যাপারে কোনো অবহেলা করা না হয়। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও শরীরচর্চাকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের অংশ করার অঙ্গীকার বাস্তবায়নে পুরোপুরি সফল হতে পারেনি সরকার। তবে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ কিংবা আসিয়ান সিটি স্কুল ফুটবলের আয়োজন সে ঘাটতি অনেকটাই মেটায়। কিন্তু স্কুলগুলোর নিজস্ব খেলার মাঠ না থাকায় সে অঙ্গীকার বাস্তবায়নে অন্তরায় বলে জানানো হয়। প্রচুর স্কুল আছে যেখানে দেখবেন আপনি পড়াশোনার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকলেও খেলাধুলার জন্য ওই সমস্ত ব্যবস্থাটা নিয়ে নাই। প্রপারলি যদি এটাকে আমরা দিতে না পারি এটা তো মনে হয় ঠিক হবে না। আমার মনে হয় এর আগে এই মাঠের ব্যবস্থা করে এটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত। দিল্লি কমনওয়েলথ গেমস কিংবা গুয়াংজু এশিয়ান গেমসে ব্যর্থতার পাশাপাশি ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত করার অঙ্গীকারও পূরণ করা যায়নি। তবে 41টি ক্রীড়া ফেডারেশনের মধ্যে দাবা, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল সহ 6-7টি ফেডারেশন পুনর্গঠন করা হলেও প্রধান পদগুলোতে দেখা যায় দলীয় লোকদেরই। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। কেবল তৈরি পোশাক নয়, ইউরোপের বাজারে নতুন পণ্য হিসেবে বড় অবদান রাখতে পারে হস্তশিল্প। ইতালিতে বাংলাদেশের পোশাক ও চামড়াজাত পণ্যের চাহিদা থাকলেও নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে হস্তশিল্প, হিমায়িত খাদ্য, চা, পাটজাত পণ্য ও ঔষধ রপ্তানির। সম্ভাবনা দেখা দিয়েছে যৌথ বিনিয়োগের। এবছর রপ্তানি আয় বাড়লেও অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকা ইতালি হয়ে উঠতে পারে বাংলাদেশের বড় ব্যবসায়িক সহযোগী। রোমে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা ঘুরে এসে রিপোর্ট করছেন সানাল হক। ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ ইতালিতে লাখো পর্যটকের কাছে বাংলাদেশের পণ্য বলতে কেবল তৈরি পোশাক আর জুতা। বাংলাদেশের রপ্তানি আয় গত অর্থবছরে $62 কোটি বা 4,500 কোটি টাকার কাছাকাছি থাকলেও এবার 6 মাসেই রপ্তানি হয়েছে প্রায় $37 কোটি। অর্থবছর শেষে রপ্তানি আয় ছাড়িয়ে যেতে পারে 6,000 কোটি টাকা। ফিয়েরা দ্য রোমায় ইতালির সবচেয়ে বড় হস্তশিল্প মেলায় এবার প্রথম যোগ দিলেও ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। I really love that I met some people. I could talk and exchange words and to know you and the Bangladesh handicrafts and to touch all your products and to have and we are very pleased. আমরা মূলত বাংলাদেশি প্রোডাক্টকে বিদেশের বাজারে পরিচিত করানোর জন্যই মেলার আয়োজন করে থাকি। সফলতার কথা বলবো না, তবে আমরা কাউকে না কাউকে তো শুরু করতে হয়। আমরা শুরু করেছি, এখন এটা নিশ্চয়ই একদিন না একদিন সফল হবে। মেলা মানেই রং বেরঙের পোশাক, খাবার আর হস্তশিল্পের সমাহার।
এই মেলায় দেখা গেছে বাংলাদেশের পণ্যের ব্যাপারে আগ্রহ আছে ইটালিয়ান আর পর্যটকদেরও। ইতালি থেকে বাংলাদেশে বিনিয়োগও আসছে। তবে বাংলাদেশের পণ্যের বাজার বাড়ানো এবং জনপ্রিয় করতে চাইলে পণ্য তালিকায় আসতে হবে নতুন নতুন আইটেম। এখানে আপনার ফিলিপিন্স থেকে, ইন্দোনেশিয়া থেকে, থাইল্যান্ড থেকে, মানে আমাদের এলাকার কথা বলছি, চায়না থেকে প্রচুর হ্যান্ডিক্রাফটস এর আইটেম আসে। তো আমাদের দেশের যে হ্যান্ডিক্রাফটস আইটেম গুলো আছে সেগুলো এখানে আস্তে আস্তে পপুলারাইজ করা যেতে পারে। লেদার, টেক্সটাইলস, এনার্জিতে কিছু আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য। তবে যেহেতু ইতালি লেদারে অনেক ভালো আছে, সুতরাং লেদারে কিছু জয়েন্ট ভেঞ্চারও আছে। তাছাড়া আপনার চকলেট কোম্পানিও একটা কাজ করছে। বাংলাদেশের পণ্যকে পরিচিত করতে এ ধরনের আয়োজনে আরো বেশি অংশগ্রহণ এবং ইউরোপের বাজারে পণ্যের চাহিদা বুঝে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। সরকার শিল্প ও বাণিজ্য খাতে যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছে তাতে রপ্তানি লক্ষ্যমাত্রা 1,60,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে আয়োজিত শিল্প উন্নয়ন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। 6 মাসে আমরা $10.2 বিলিয়ন অর্থাৎ প্রায় 80,000 কোটি টাকা ইতিমধ্যে রপ্তানি করেছি। মন্দার মধ্যে ইতিমধ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ 1,60,000 কোটি টাকা অর্থাৎ প্রায় 18.5 বিলিয়নের জায়গায় $22 বিলিয়ন ইনশাআল্লাহ আমরা রপ্তানি করব। সাহায্য নির্ভর দেশের স্থানে রপ্তানি নির্ভর, শিল্প নির্ভর একটা দেশের রূপান্তর অবশ্যই ইনশাআল্লাহ আমরা করতে পারবো। রাজধানীর রামপুরা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শ্যামল নামে এক যুবক নিহত ও আহত হয়েছে অনেক নামে আরও একজন। হাসপাতালে চিকিৎসাধীন অনেকের দাবি পুলিশ চাঁদার দাবিতে তাকে গুলি করে। পুলিশ জানিয়েছে নিহত শ্যামল ও অনেক একই ছিনতাইকারী গ্রুপের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। সরকারের সাথে চালক মালিকদের সমঝোতা অনুযায়ী আগামীকাল থেকে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হচ্ছে। নতুন ভাড়া অনুযায়ী সিএনজি চালকরা গন্তব্যে যেতে না চাইলে তাদের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হবে। নতুন নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ভাড়া 14 টাকার জায়গায় 25 টাকা এবং প্রতি কিলোমিটারে 6 টাকার জায়গায় 7 টাকা নির্ধারণ করা হয়। এদিকে এক সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার থেকে কোন সিএনজি চালক যদি যাত্রীর কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে না চায় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আর এক্ষেত্রে কর্তব্যরত ট্রাফিক সার্জন অথবা সিএনজির পেছনে লেখা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও তিউনিসিয়ার পর্যটন শহর বোনাস তীরে একটি কারাগার অগ্নিকাণ্ডে কমপক্ষে 42 জন মারা গেছে। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অগ্নিকাণ্ডের এই ঘটনা নতুন মাত্রা পেয়েছে। দায়িত্ব গ্রহণ করে তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকেই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে সরকার। বিস্তারিত কঙ্কন নাগি রিপোর্টে। বিক্ষোভে উত্তাল তিউনিসিয়ায় এই মুহূর্তে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ ঘানুচি। এই উদ্দেশ্যে ইতোমধ্যে রাজধানী তিউনিস সহ বিভিন্ন জায়গার নিরাপত্তা জোরদার করা ছাড়াও জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া গত রাতে জারি করা কারফিউ ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। তিউনিসের প্রধান সড়ক বন্ধ করা ছাড়াও খালি করে দেওয়া হয়েছে অধিকাংশ জনবহুল রাস্তা। এসব রাস্তায় এখন টহল দিচ্ছে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাযান। তবে এত কিছুর মধ্যেও তিউনিসের কিছু কিছু জায়গা থেকে লুটপাটের খবর পাওয়া গেছে। এছাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে শহরের প্রধান রেল স্টেশন। এদিকে বেন আলী চিরদিনের জন্য দেশ ত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন তিউনিসিয়ার সাংবিধানিক কাউন্সিলের প্রধান ফেতি আবদেন নাদার। অন্যদিকে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের উদ্দেশ্যে শিগগিরই বিরোধী দলগুলোর সাথে তিনি আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন মোহাম্মদ ঘানুচি। দুর্নীতি ও বেকারত্বের পাশাপাশি খাদ্যদ্রব্যের অব্যাহত মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত মাস খানেক ধরে চলা গণবিক্ষোভের মুখে
দেশ ছাড়তে বাধ্য হওয়া বেন আলী সৌদি আরবে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কঙ্কর নাগ, এটিএন বাংলা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা সরকারের জন্য অশনি সংকেত। এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, মন্দিরে দুর্ধর্ষ চুরির এক সপ্তাহ পার হলেও সরকার এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তাদের শঙ্কা ৮-১০টা মামলার মতোই এ ঘটনার তদন্ত ধামাচাপা পড়ে যাবে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। ঝুঁকি নিয়ে বিশ্বকাপে খেলার জন্য ফিট হওয়ার চেষ্টা করে যাচ্ছেন মাশরাফি। এতে ইনজুরি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও ক্যারিয়ারের জন্য খুব একটা বিপদ বয়ে আনবে না বলেই তার মত। তবে আজকালের মধ্যে পুরোপুরি ফিট না হতে পারলে তাকে বিশ্বকাপের দলে না রাখার পক্ষেই মত কোচ জেমি সিডন্সের। তৌসিয়া ইসলামের রিপোর্ট। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে শনিবার একের পর এক ছক্কা মেরে ইনজুরিকে যেন মাঠছাড়া করতে চাইলেন পেসার মাশরাফি। কিন্তু বিশ্বকাপ দলে না থাকার আশঙ্কাকে কি পুরোপুরি তাড়াতে পারলেন? তাড়াহুড়ো করে ফিট হতে গিয়ে শরীরের উপর চাপ পড়ছে মানলেও বিশ্বকাপ খেলার জন্য তাকে যৌক্তিক বলেই মানছেন তিনি। চাপ নেওয়াটা আমার মনে হয় না অন্যায় কিছু, কারণ এটা তো ওয়ার্ল্ড কাপের ব্যাপার, অবশ্যই খেলতে চাই আমি। খেলার জন্যই যদি শতভাগ রিস্ক নিতে হয় আমি তো সেটা মেনে নিয়ে আমি রিস্ক নিচ্ছি। এত অল্প সময়ে ফিট হওয়ার এমন সংগ্রাম ক্যারিয়ারকেই ঝুঁকিতে ফেলতে পারে এমন কথাও মানতে নারাজ নড়াইল এক্সপ্রেস। আমার যে ইনজুরি এটা থ্রেটের কিছু নাই, এটা যদি অলমোস্ট ছিঁড়েও যায়, মানে পুরোটা ছিঁড়েও যায়, তো এখানে আমি যদি এখন যে অপারেশন করি তো আলটিমেটলি আমার গ্রাফটিং পুরোটাই করতে হবে, আর যদি পুরো ছিঁড়ে যায় একই অপারেশন করতে হবে। মাশরাফির এত চেষ্টাও বৃথা যেতে পারে কোচ জেমি সিডন্সের কারণে। বিশ্বকাপের ম্যাচ শুরু হতে ১ মাসের বেশি বাকি থাকলেও আজকালের মধ্যে পুরোপুরি ফিট না হলে দলে থাকা মাশরাফির জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি। I'd love to have Mashrafi fit and firing for the World Cup. At the moment he's nowhere near fit, but he's working on his rehab. Obviously we have to make a decision and selectors have to make a decision very soon, but no idea what we'll do at this stage because he's not fit at the moment. নিজেকে ৮০% সুস্থ মাশরাফি অল্প কদিনের মধ্যেই বোলিং শুরু করতে পারার আশা করছেন। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পারফেক্ট খেলার খবর। গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা শেখ রাসেলকে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে 2 দলই এগিয়ে থেকে ব্রাদার্সের দাপটে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ২৮ মিনিট পর্যন্ত দুদলের খেলা ছিল ছন্দহীন। এরপর ২-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৩২ মিনিটে ইউসুফ আর ৪১ মিনিটে ইউসেফ শেখ রাসেলের পক্ষে গোল করেন। তবে প্রথমার্ধেই বিদেশি ফরোয়ার্ড রিচার্ডের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের ২০ মিনিট না যেতে যৌথ আক্রমণ থেকে ২-২ সমতা গড়ে ব্রাদার্সের বদলি ফরোয়ার্ড তপু। আর বাকি সময় ব্রাদার্সের আক্রমণ কখনো ক্রসবার আবার কখনো গোল পোস্টের দেখা পেলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট শেখ রাসেল ক্রীড়া চক্র। এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। নরসিংদীতে ট্রাক পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেলাবো থানার 2 ওসি সহ 9 জন পুলিশ নিহত, গুরুতর আহত 1 জন। কেরানীগঞ্জে রাজাকাররা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ এলাকাবাসীর। অপরাধীদের আইনের কাজ করে আনা হবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্যরা। পৌর নির্বাচনে জয়ী হলেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। রাজনৈতিক ও হয়রানিমূলক মামলার অজুহাতে খুনি অপরাধীদের ঢালাওভাবে ছেড়ে দেওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অভিযোগ বিএনপি নেতাদের। এবং আইন অমান্যকারী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইনমন্ত্রীর। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের তাগিদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।